নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি চারটে চারদিক। আর যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, ভুতুরে ভোটার নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বৈঠক করছেন 16ই মার্চ রবিবার। তিনি ভার্চুয়াল বৈঠক করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠক করছেন, যেখানে জেলা সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদরা তারা এই বৈঠকে থাকতে পারেন। ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক, ভার্চুয়ালি এই বৈঠক করা হবে 16ই মার্চ রবিবার। এই বৈঠক হতে চলেছে। বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এবং রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার ভুতুরে ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই একাধিকবার এই নিয়ে পথেও নেমেছিল, অভিযানে নেমেছিল তৃণমূলের নেতৃত্বরা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ভুয়ো ভোটার নিয়েই বৈঠকও করতে চলেছেন। ভার্চুয়াল এই বৈঠক করবেন বলেই জানা যাচ্ছে। 16ই মার্চ এই বৈঠকের দিনক্ষণ নির্ধারিত করা হয়েছে। ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়েই আলোচনা হবে এই বৈঠকে। ভার্চুয়ালি এই বৈঠকে উপস্থিত থাকবেন জেলা সভাপতি, চেয়ারম্যান, বিধায়করা, সাংসদরা তারা এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। আগামী 16ই মার্চ হতে চলেছে এই বৈঠক। ভোটার তালিকা সংক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক 16ই মার্চ এই বৈঠক হবে। এবং এই বৈঠক ভার্চুয়ালি, যেখানে উপস্থিত থাকবেন জেলা সভাপতিরা, সাংসদরা, বিধায়করা, চেয়ারম্যানরা, তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে এই বৈঠকে। ভুয়ো ভোটার নিয়ে ইতিমধ্যেই অভিযানে নেমেছিল বা তৃণমূলের নেতৃত্বরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এবার ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন। ভুয়ো ভোটার নিয়ে আলোচনা হবে বৈঠকে। ভুয়ো এপিক সংশোধনে এবার পদক্ষেপ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। ভুয়ো এপিক সংশোধনে পদক্ষেপ তাদের, এই বিষয়ে নির্বাচন কমিশনের স্মারকলিপি দেবে তৃণমূলের সংসদীয় দল। মুখ্য নির্বাচনী কমিশনারের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের 10 সাংসদের। ভুয়ো কার্ডে নির্বাচনে কি প্রভাব এবং তদন্তের দাবি জানাবে তৃণমূল। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে মুখ্য নির্বাচনী কমিশনারের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের 10 সাংসদের। ভুয়ো কার্ডে নির্বাচনে কি প্রভাব এবং তদন্তের দাবি জানাবে তৃণমূল। নির্বাচন কমিশন তারা কি পদক্ষেপ করছে সেই নিয়ে তারা স্মারকলিপি জমা দেবে। সাগরিকা ঘোষ তিনি ঠিক কি বলছেন এই বিষয় নিয়ে শোনাবো আপনাদের। আমরা মঙ্গলবার দিন নির্বাচন কমিশনের সাথে দেখা করতে যাচ্ছি, কারণ আমাদের কয়েকটি কথা আছে যেগুলো আমরা নির্বাচন কমিশনের সামনে রাখতে চাই। প্রথমত আমরা বলতে চাই যে নির্বাচন কমিশন বলেছে যে 3 মাসের মধ্যে সবকটা ডুপ্লিকেট এপিক ভোটার কার্ডগুলোকে সরিয়ে দেবে, উঠিয়ে দেবে। আর 3 মাসের মধ্যে এই ডুপ্লিকেট এপিক কার্ডের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা জানতে চাই যে এখন পর্যন্ত যদি নির্বাচন কমিশন জানে না যে কতগুলো ডুপ্লিকেট এপিক কার্ড আছে দেশে, যদি ডুপ্লিকেট এপিক কার্ডের সংখ্যাটা এখনো জানা নেই, তাহলে 3 মাসের মধ্যে এই সমস্যার সমাধান কি করে হবে। দ্বিতীয়, আমরা জানতে চাই যে নির্বাচন কমিশন বলেছে যে এই ডুপ্লিকেট এপিক কার্ডগুলো 2000 থেকে চলছে। তো 2000 থেকে যদি চলছে, তাহলে আজ অবধি তো 2000 থেকে অনেক নির্বাচন হয়েছে। তো কতগুলো নির্বাচন ডুপ্লিকেট এপিক কার্ডের জন্যে প্রভাবিত হয়েছে, এটাও আমরা জানতে চাই। তৃতীয়, আমরা বলতে চাই যে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন বলেছে যে এটা এই সমস্যাটার সমাধান করবে, কিন্তু তদন্ত চাই। আমাদের তদন্ত চাই, যে তাড়াতাড়ি তদন্ত করুন আর আমাদের বলে দিন যে কি করে ডুপ্লিকেট এপিক কার্ডগুলো কি করে আমাদের ইলেকটোরাল রোলে ঢুকলো। এটা নির্বাচন কমিশনকে আমাদের বলতে হবে। কংগ্রেসের কিছু লোক বিজেপির হয়ে কাজ করছে, প্রয়োজনে তাদের বের করে দিতে হবে। মন্তব্য কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর।
কংগ্রেসের সংগঠন মজবুত করতেই আহ্বান সাংসদ রাহুল গান্ধীর। রাহুল গান্ধী তিনি বলছেন, কংগ্রেসের কিছু লোক বিজেপির হয়ে কাজ করছে, তাদের দল থেকে বের করে দেওয়ার প্রয়োজন রয়েছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আশিস দা শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আশিস দা, রাহুল গান্ধী তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলছেন যে কংগ্রেসের কিছু লোক বিজেপির হয়ে কাজ করছে, তাদেরকে বের করে দেওয়ার প্রয়োজন রয়েছে। দেখো, এটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, তাৎপর্যপূর্ণ বটে। কথা শুনে মনে হচ্ছে রাহুল গান্ধী দেশে কংগ্রেস সংগঠনের মধ্যে একটা শুদ্ধকরণের ডাক দিচ্ছেন বলে মনে হচ্ছে। শুদ্ধকরণ অর্থাৎ কংগ্রেসের মধ্যে রয়েছেন অথচ কংগ্রেসের মনোভাবাপন্ন থাকছেন না। অন্যান্য দলের সাথে, বিশেষ করে কংগ্রেসের ঠিক উল্টো দিকে যে সাম্প্রদায়িক বিজেপি দল, তাদের সাথে তলে তলে যোগাযোগ রাখছে। এইসব লোকেদের কংগ্রেস থেকে বের করে দেবার সতর্ক বার্তা তিনি দিয়েছেন। তিনি উল্লেখ করে বলেছেন যে 20, 30, 40 জনকে যদি বার করার মতো শক্ত সিদ্ধান্ত নিতে হয় তাহলে সেটাও নিতে হবে। গুজরাটের পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলেছেন। গুজরাটে অবশ্য বিধানসভা ভোট হতে এখনো প্রায় 3 বছর দেরি আছে, কিন্তু সংগঠন সাজাতে রাহুল গান্ধী সেখানে গিয়েছে। যে কথা বলেছেন তার অর্থ হচ্ছে যে কিছু লোক আছে তারা কংগ্রেসে থাকছে কিন্তু বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, বিজেপির কথায় চলছে। তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আপনারা লুকিয়ে বিজেপি করছেন কেন, প্রকাশ্যেই গিয়ে বিজেপি করুন। এবং এই পরিপ্রেক্ষিতেই তিনি বলেছেন যে দরকার হলে আমরা কিছু লোককে দল থেকে বার করে দেবো। তবে এই কথাটা কেবলমাত্র গুজরাট নিয়ে বললেও এটা কি সারা দেশের কংগ্রেস সংগঠনের জন্য একটা বার্তা পাঠাচ্ছেন রাহুল গান্ধী? কেননা আমরা দেখেছি হরিয়ানা নির্বাচনের আগে দলের মধ্যে এত ঝগড়াঝাটি চললো যে শেষ পর্যন্ত দলটাকে একটা দল হিসেবে ভোটের আগে দাঁড় করানো গেল না এবং হরিয়ানাতে অপ্রত্যাশিত পরাজয়ের সম্মুখীন হতে হলো কংগ্রেসকে। মহারাষ্ট্র বিশ্রীভাবে হেরে গেল বিরোধীদের জোট বিধানসভা নির্বাচনে, অথচ লোকসভা নির্বাচনে কত ভালো ফলাফল করেছিল বিরোধী জোট। এই সব মিলিয়ে রাহুল গান্ধীদের কি সংগঠন সাজাবার ব্যাপারে নতুন চিন্তা আসছে? কংগ্রেস কি তবে শুদ্ধকরণ করা হতে চলেছে কংগ্রেসকে? সারা দেশ জুড়ে যারা কংগ্রেসই ঘরানার নয়, কংগ্রেসের যে নীতি আদর্শ তার সঙ্গে যারা আপোষ করছে, তাদের কি কংগ্রেস থেকে বের করে দেওয়ার পথে চলেছেন রাহুল গান্ধী এবং অন্য নেতৃত্ব? সেটা কি বাস্তবে পদক্ষেপ করা হয় সেদিকে তাকিয়ে আছে পর্যবেক্ষকরা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। রাহুল গান্ধী তিনি এই প্রসঙ্গে কি বলেছেন শুনবো। पहला काम, ये जो 2 ग्रुप्स हैं इनको अलग करना है सीधा। अगर हमें सख्त कार्रवाई करनी पड़ी, 10, 15, 20, 30, 40 लोगों को निकालना पड़ा, निकाल देना चाहिए। बीजेपी के लिए अंदर से काम कर रहे हो, चलो जाके देखते हैं, बाहर से काम करो। तुम्हारी वहां जगह नहीं बनेगी, बाहर फेंक देंगे तुम्हें। আর এরপর যে খবর দেব আপনাদেরকে, তৃণমূল নেতার টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। পুরুলিয়ার মানবাজারের গোপালনগরের ঘটনা। সেখানকারই নেতা কিশোর মাহাতো চাকরির বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অনৈতিক কাজকে সমর্থন করে না দল, এমনটাই বলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। জয়েনিং হোক তারপরে একদম রিটার্ন নেই কোনো কাজ টাকা না না
না তার জন্য বাবাকেও নিয়ে আইলাম কেন আরে দিয়ে 1,60,000 আড়াই হইলে দিয়ে জয়েনিং হোক তারপরে একদম রিটার্ন নেই কোনো কাজে টাকা না না তার জন্য বাবাকেও নিয়ে আইলাম কেন খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে কয়েকশো সবুজ সাথীর সাইকেল। এই ছবি ঝাড়গ্রাম কৃষক বাজারের। কেন বিতরণ করা হয়নি সবুজ সাথীর সাইকেল? উত্তর নেই কোনো। সাইকেলের গায়ে জড়ানো র্যাপার, নতুনত্বের জৌলুসও যায়নি এখনো, তবু পড়ে থেকে নষ্ট হচ্ছে কয়েকশো সবুজ সাথীর সাইকেল। পড়ে থাকতে থাকতে জং ধরেছে সাইকেলের লকে, বিভিন্ন যন্ত্রাংশে। ঝাড়গ্রামের কৃষক বাজারের এক কোণে ঠাঁই হয়েছে সাইকেলগুলির। এই যে সাইকেলগুলো আমাদের জঞ্জালের মধ্যে পড়ে আছে, তো চারিদিকটা লাটার মধ্যে আছে, তো বাচ্চারা আসে, সেক্ষেত্রে দেখা যায় যে কোনো বিপদ অঘটন ঘটতে পারে। তো আমি জানাতে চাইছি যে সরকারের উদ্যোগে এই লাটাগুলো পরিষ্কার করা যেমন হয় আর কি। পড়ে নষ্ট হচ্ছে, জল বৃষ্টির মধ্যেও কিছু সাইকেল নষ্ট হচ্ছে। সবুজ সাথীর সাইকেল বিক্রির অভিযোগ উঠেছে বহুবার, তবে এর মধ্যে অন্যায় দেখছেন না অনেকেই। সাইকেলের অবস্থা খুবই খারাপ, সাইকেলগুলো জনার্জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, বাইরে জং লেগে গেছে, মূর্ছা লেগে গেছে এবং উপরে ডালপালা পড়ে একদম জাম হয়ে বসে আছে। এই সাইকেলগুলো বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে এবং এই সাইকেলগুলো যখন বাচ্চারা নিয়ে যাচ্ছে, এগুলো তো চালানোর মতো পরিস্থিতিতে নেই। ওই অভিভাবকরা তখন যখন দোকানে নিয়ে যাচ্ছে, দোকানে বলছে 500 টাকা 700 টাকা চার্জ লাগবে, এগুলো সব বল বিয়ারিং লাগাতে হবে, গ্রিস করা নেই সাইকেলগুলোয়, টাল ভাঙানো নেই। তখন ওই অভিভাবকদের ওই টাকাটা সামর্থ্য নেই, ওনারা বাড়িতে এনে সাইকেল ফেলে রেখে কিছুদিন পরে 800 টাকা 1000 টাকা 1200 টাকায় বিক্রি করছে। কেন এভাবে ফেলে রাখা হয়েছে সাইকেলগুলি? কেন তা পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হয়নি? প্রশ্নের উত্তর নেই কোনো। আমাদের এই জেলার যতগুলো স্টুডেন্ট আছেন তাদেরকে সাইকেল দেওয়ার যে পরিকল্পনা, সেইটা আমরাও দেখো, যাদের যাদের রেজিস্ট্রেশন হয়েছে, যারা পাইনি তাদেরকে যদি সে সাইকেলগুলো মুহৈয়া করা যায় তাহলে আমরা অবশ্যই সেটা চেষ্টা করব। সবুজ সাথীর এমন বেহাল দশা দেখে সরব হয়েছেন বিরোধীরা। আমাদের ঝাড়গ্রাম কৃষক মান্ডিতে প্রায় শয়ে সেই সাইকেলগুলো পড়ে রয়েছে, সেগুলো বিতরণ হয়নি এবং যেগুলো বিতরণও হয়েছে সেইগুলো আমরা বিভিন্ন ছাত্রছাত্রীর কাছে শুনতে পাচ্ছি যে সেই সাইকেলগুলো 2 মাসও যাচ্ছে না, সেগুলোর অবস্থা হয় খারাপ হয়ে যাচ্ছে, সেগুলোকে হয় তারা বিক্রি করে দিচ্ছে আর নতুবা তারা বিভিন্ন জায়গায় রিপেয়ার করতে হচ্ছে। তো এই নিম্নমানের সাইকেল আজকে ছাত্রছাত্রীদের দিয়ে তৃণমূল সরকার একটা নাম কেনার চেষ্টা করছে এবং ভোটের রাজনীতি করছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথী। রাজ্যের মাসনাদে বসার 4 বছর পর পড়ুয়াদের কথা ভেবে 2015-16 আর্থিক বর্ষে সবুজ সাথী প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা। পড়ুয়াদের বাড়ি থেকে স্কুল যাত্রা সহজতর করতে ও স্কুল ছুটদের সংখ্যা কমানো এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের সাইকেল বিলি। শুরুতে প্রকল্পের আওতায় আনা হয়েছিল 40 লক্ষ শিক্ষার্থীকে। 2015-16 অর্থবর্ষে 25 লক্ষ ও পরবর্তীতে আরও 15 লক্ষ শিক্ষার্থী। 2015 সাল থেকে সবুজ সাথী সাইকেল বিলি শুরু। বর্তমানে রাজ্য জুড়ে 80 লক্ষেরও বেশি শিক্ষার্থীকে সাইকেল বিলি। 2015 সাল থেকে সবুজ সাথী সাইকেল বিলি শুরু হয়। রাজ্যের প্রতি কেন্দ্রের অসহযোগিতা, নানা আর্থিক ঝড় ঝঞ্ঝাট থাকা সত্ত্বেও পড়ুয়াদের সবুজ সাথীর সাইকেল বিলি করতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সেই প্রকল্পের কিনা এমন দশা, যা প্রশ্ন তুলে দিচ্ছে বিস্তর। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। চারটে চারদিকে এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে একটি বড় খবরের দিকে নজর রাখবো। কলকাতা টিভির খবরের চের বিজেপিকে তোপ তৃণমূলের। মঙ্গলবার মাছের দোকান বন্ধের ফতোয়ায় তোপ তৃণমূলের।
দিল্লির বিধায়ক নেগির কড়া সমালোচনা করেছে তৃণমূল। মঙ্গলবার কি কালী পুজোর ভোগ থেকেও বাদ যাবে মাছ, সেই প্রশ্নই তোলা হচ্ছে। বিজেপির সমালোচনা করেই পাল্টা প্রশ্ন করছে তৃণমূল। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে এই বিষয় নিয়েই কলকাতা টিভির খবর হচ্ছে, যেখানে বিজেপিকে তোপ তৃণমূলের এবং মাছ বন্ধ করা নিয়েই এই তোপ দেখেছে তৃণমূল। সেক্ষেত্রে মঙ্গলবার কি কালী পুজোর ভোগ থেকেও বাদ যাবে মাছ, সেই প্রশ্নই কিন্তু করছে তৃণমূল। বিজেপিকে এই নিয়ে তোপ দেখেছে তৃণমূল। দিল্লির বিধায়ক নেগির কড়া সমালোচনা করেছে তৃণমূল। কলকাতা টিভির খবরের জের বিজেপিকে তোপ তৃণমূলের। আমরা এই নিয়েই আরো বিস্তারিত কথা বলবো। নিউজ রুম থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, কলকাতা টিভি এই খবর করেছিল পরশুদিন, গত পরশুদিন, যে খবরে দেখানো হচ্ছিল যে দিল্লির পটপরগঞ্জের বিধায়ক রবীন্দ্র সিংহ নেগি তিনি মাছের দোকানে গিয়ে হুমকি দিচ্ছেন যে মঙ্গলবার কোন মন্দিরে নিকটবর্তী কোনো মন্দিরে পুজো থাকে, সুতরাং ওই দিন মাছ বিক্রি বন্ধ রাখতে হবে। তার হুমকি এক দরিদ্র একজন মাছওয়ালাকে সে হুমকি দিচ্ছে রবীন্দ্র সিংহ নেগি। সেই খবর আমরা কলকাতা টিভির পর্দায় দেখিয়েছিলাম এবং তখনই আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম, এই বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে কি হতে চলেছে বাংলার ভাগ্যে। এবার তৃণমূল কংগ্রেস কলকাতা টিভির সেই প্যাকেজকে, সেই খবরকে তুলে ধরে বড় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বলতে চেয়েছে যে তাহলে কি বিজেপি মা কালীর ভোগ থেকেও মাছ এবং মাংস বন্ধ করে দেবে। তৃণমূল কংগ্রেসের যে পোস্ট আমাদের হাতে এসছে এইমাত্র, সেই পোস্ট এসছে, তাতে বিজেপির এমএলএ, পটপরগঞ্জের এমএলএ রবীন্দ্র সিংহ নেগির যে বক্তব্য, সেই বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে যে নেগি বলেছেন মঙ্গলবার যেহেতু মন্দিরে পুজো থাকে সেই জন্য মাছ বিক্রি বন্ধ হয়ে যাবে। মঙ্গলবার যদি মাছ বিক্রি বন্ধ হয়ে যায়, পশ্চিমবঙ্গে তো অনেক সময় কালী পুজোর ভোগ হিসেবে মাছ এবং মাংস দেয়া হয়, তাহলে কি বিজেপির ফতোয়ায় বিজেপি যদি এখানে গুরুত্ব বাড়ে বা ক্ষমতায় আসে তাহলে কি কালী পুজোর ভোগে মাছ এবং মাংস দেওয়াও বন্ধ হয়ে যাবে? এই কথা বলে তীব্র আক্রমণে গেছে তৃণমূল। অর্থাৎ যে কথাটা ওখানে এই রবীন্দ্র সিংহ নেগি বলেছেন সেটা আজকে একটা সর্বভারতীয় রাজনৈতিক এবং সামাজিক প্রশ্নে এসে দাঁড়াচ্ছে। এবং কলকাতা টিভি এই খবরটাই করেছিল যে তাহলে বাংলায় কি হবে, তাহলে বাংলার বাইরেও যে লক্ষ লক্ষ বাঙালি সারা দেশ জুড়ে ছড়িয়ে আছেন তাদের কি হবে? তাদের কি এই নেগির মতো আরও যে অনেক নেগি আছে বিজেপিতে, তাদের হুমকির সামনে পড়ে মাছ খাওয়া, মাছ বিক্রি বন্ধ করে দিতে হবে? কি হবে বাংলার সমাজের? আমরা জানি মাছে ভাতে বাঙালি, বাঙালির পাতে ভাতের সঙ্গে একটু মাছ না হলে যেন মনে হয় যে খাওয়াটা সম্পূর্ণ হলো না। কত রকম মাছের কত রকম পদ, এক এক রকম পদের এক এক রকম কদর, কখনো ভাপা ইলিশ, কখনো সর্ষে মাছ, কখনো বা কালো জিরে হলুদ দিয়ে ঝোল, সে এক একটা জিনিস যেন অমৃতসম মনে করে বাঙালি। এবং দেশের আরও বহু মানুষ, শুধু বাংলার কথা কেন বলবো, বিহার, হরিয়ানা, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গায় মাছ হচ্ছে প্রধান আমিষ খাদ্য এবং প্রোটিনের সোর্স হচ্ছে মাছ। সেই মাছকে বন্ধ করে দিয়ে কোন পথে হাঁটতে চাইছে বিজেপি? আজ পর্যন্ত কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অথবা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কোনো বয়ান আমরা পেলাম না। রবীন্দ্র সিংহ নেগির বয়ান সম্পর্কে নীরব থেকে কি তাহলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই বয়ানকেই মান্যতা দিচ্ছেন? কথায় বলে মৌনতাই সম্মতির লক্ষণ। এই মৌনতা কি তাহলে নেগির প্রতি সম্মতি, নেগির প্রতি আরো উৎসাহিত করা? একেবারে আশিস দা, এখানে আপনাকে বিরত করব। আপনি বলছেন যে দিল্লির বিধায়ক নেগি যে বক্তব্য তিনি রেখেছেন তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আমরা দর্শকদেরকে একবার শোনাবো যে দিল্লির বিধায়ক নেগি তিনি ঠিক কি বলেছিলেন, শুনুন আপনারা। मंगलवार को बंद रखा करो और दिन चलाओ और इसको ढक कर रखा करो, ऐसे खुले मत बेचो।
ढक के रखो, जो नहीं खाता उसको पसंद नहीं आता ना। मंगलवार को बंद रखा करो और दिन चलाओ, और इसको ढक के रखा करो, ऐसे खुले मत बेचो। ढक के रखो, जो नहीं खाता उसको पसंद नहीं आता ना। मंगलवार আপনারা শুনলেন দিল্লির বিধায়ক নেগি, তিনি ঠিক কি বলেছেন। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন। আশিস দা, এই ঘটনা তো প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি যে খোদ দেশের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু এই মাছ খানা নিয়ে বলেছিলেন যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী, তাদের মানসিকতা মুঘলের মতন। অর্থাৎ এই মাছ খাওয়া নিয়েই বিজেপির কেন এত আপত্তি বারবার? দেখো, একটা ভুল হিন্দু ধর্মের ভুল বয়ান, ভুল ন্যারেটিভ তুলে ধরে বিজেপি গোটা মানুষের, গোটা ভারতবাসীর খাদ্যাভ্যাস, গোটা ভারতবাসীর জীবনযাত্রার ওপরে কবজা করে ফেলতে চাইছে। তারা যা বলছে সেটাই একমাত্র ঠিক এবং অন্য কিছুই ঠিক নয়, এই কথা বলতে চাইছে। এর সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। আমরা জানি রাম যখন বাল্মীকি রামায়ণে যেটা আছে, রাম যখন বনবাসে গিয়েছেন এবং তারপরে একটা জায়গায় কুটির নির্মাণ করেছেন, তখন তিনি লক্ষ্মণকে বলেছেন যে একটি হরিণ শিকার করে আনো, আমরা তাই দিয়ে আমাদের রাতের খাবার খাবো। বেদ পুরাণ সর্বত্র আমরা দেখতে পাই মাংস খাওয়ার ব্যাপার, আমরা দেখতে পাই যে এমনকি পূজা আচার পদ্ধতি তাতেও আমিষের বহুল ব্যবহার হিন্দু ধর্মে রয়েছে। কিন্তু এক উৎকট হিন্দু ধর্মের নামে প্রোটিন বিরোধী, মাংস বিরোধী, মাছ বিরোধী একটা অদ্ভুত জিগির তুলছে বিজেপি, এবং সেটাই সবাইকে মেনে নিতে হবে, তা না হলে তারা হিন্দু নয়। এই ভুল হিন্দুত্বকে সামনে রেখে মানুষের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। আমরা দেখেছিলাম বছর আগে অভিনেতা এবং বিজেপি ঘনিষ্ঠ পরেশ রাওয়াল, তিনিও এই ধরনের কথা বলেছিলেন। তিনি বিদ্রুপ করে বলেছিলেন বাঙালি মাছ রান্না করে দাও। আমরা সেই জিনিস তখন দেখেছিলাম, তখন তারও বিরুদ্ধে সারা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছিল। এবারে রবীন্দ্র সিংহ নেগি যা বলেছেন সেটাকে কেন্দ্র করেও রাজনীতিতে জল গড়াচ্ছে যখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কলকাতা টিভির করা প্রতিবেদনকে সামনে রেখে প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বলছে যে তাহলে কি কালী পুজোর সময় যে মাছ এবং মাংস ভোগ হিসেবে দেওয়া হয়, বিজেপি এলে কি সেটাও মঙ্গলবারে বন্ধ হয়ে যাবে? আর মঙ্গলবারই বা শুধু বলি কেন? কেউ বলতে পারেন মঙ্গলবারে পুজো করেন, কেউ বলতে পারেন বৃহস্পতিবারে পুজো করেন, কেউ বলতে পারেন সোমবারে তাদের পুজো হয়, এবং যেদিন পুজো হবে বিজেপির ফতোয়া অনুযায়ী সেই দিনই মাছ মাংস বন্ধ রাখতে হবে। তাহলে তো মাছ মাংস বাঙালির খাদ্য তালিকা থেকে বাদই দিয়ে দিতে হয়। শুধু বাঙালি কেন, বাঙালি, বিহারি, হরিয়ানা, ঝাড়খণ্ড বিস্তীর্ণ জায়গায় মাছ অন্যতম প্রধান খাদ্য। সেই খাদ্য কি বিজেপির ফতোয়া অনুযায়ী জোর করে বন্ধ করে দেওয়া হবে? অন্তত রবীন্দ্র সিংহ নেগির যে বয়ান, যে ভিডিও আমরা কলকাতা টিভির পর্দায় দেখালাম, তাতে কিন্তু মনে হচ্ছে যে সাধারণভাবে নয়, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে বন্ধ করবার কথা বলা হচ্ছে। এর বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল, এর বিরুদ্ধে সম্ভবত বাংলার সমাজও, বঙ্গবাসীও ক্ষোভে ফুঁসছেন, এবং সেই ক্ষোভের প্রতিফলন নিশ্চয়ই যখন সুযোগ পাবেন বঙ্গবাসী করবেন। একেবারেই আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদেরকে আরেকবার শোনাবো যে দিল্লির পটপরগঞ্জের কেন্দ্রের বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি তিনি ঠিক কি বলেছিলেন সেদিন, শুনুন। मंगलवार को बंद रखा करो और दिन चलाओ, और इसको ढक के रखा करो, ऐसे खुले मत बेचो। ढक के रखो, जो नहीं खाता उसको पसंद नहीं आता ना। मंगलवार को बंद रखा करो और दिन चलाओ, और इसको ढक के रखा करो, ऐसे खुले मत बेचो। ढक के रखो, जो नहीं खाता उसको पसंद नहीं आता ना। আপনারা শুনলেন যে কি বলেছেন দিল্লির বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি, এবং এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক এবং সেই ভিডিও সামনে এসেছে, যেখানে দিল্লি বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি, আর তারপরেই দিল্লির বিজেপি বিধায়ক তাকে এই ধরনের বার্তা দিতে শোনা গেল।
নজর রাখবো যাদবপুরের দিকেও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য তাকে তলব করেছে পুলিশ। আজই তাকে হাজিরা দিতে হবে। যাদবপুর থানাতে তলব করা হয়েছে সৃজন ভট্টাচার্যকে। সন্ধ্যে 6টায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। এর আগে সাংবাদিক সম্মেলনে যাদবপুরের অশান্তি সংক্রান্ত বেশ কিছু ছবিও এবং ভিডিও প্রকাশ্যে এনেছিল এসএফআই। সেখানে হাজির ছিলেন সৃজন ভট্টাচার্য। আর এরপরেই অশান্তির ঘটনায় যাবতীয় তথ্য সমেত সৃজন ভট্টাচার্য তাকে তলব করেছে পুলিশ। পুলিশি তদন্তে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন সৃজন ভট্টাচার্য। কি বলেছেন সৃজন ভট্টাচার্য শুনুন। আমার বাড়িতে পরশুদিন একটা চিঠি দিয়ে গেছে, যার বাংলা কথা হচ্ছে যে কতগুলো কেস রেফার করে, যেগুলোর জন্য আপনি একটু আসুন, আপনার কাছে ছবি ভিডিও যা আছে সেই সব নিয়ে অমুকের সাথে দেখা করুন। তো আমি আর আমার কাছে ওদের কিছু উপায় নেই কমিউনিকেট করার, সুতরাং আমি আপনাদের মাধ্যমেও বললাম আমি আজকে সন্ধ্যে 6টার সময় যাব, এবং তারপরে কি জানতে চাইছে দেখা যাক। কলকাতা পুলিশের নতুন 2টি পোস্ট তৈরির ভাবনা। জয়েন্ট সিপি পদের 2টি পোস্ট তৈরির ভাবনা। সাইবার ইউনিটকে ঢেলে সাজানোর উদ্যোগ কলকাতা পুলিশের। জয়েন্ট সিপি সাইবার ও জয়েন্ট সিপি লিগ্যাল পোস্ট তৈরি করার ভাবনা জানালেন পুলিশ কমিশনার মনোজ বার্মা। যে স্টেপ আছে, একটা জয়েন্ট সিপি সাইবারের পোস্ট আর একটা জয়েন্ট সিপি লিগ্যাল, দুটো নতুন আমাদের পোস্ট ক্রিয়েট করা হচ্ছে। আমরা আশা করছি নেক্সট ক্যাবিনেট যেটা হবে ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এছাড়া সাইবার আমাদের উইং যেটা আছে ওটাকে টোটালি ডিভাইড করে, যেহেতু খুব এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, কাজটা অনেকটাই বেড়ে যাচ্ছে, সো ইনভেস্টিগেশন আছে, টেকনিক মানে ইকুইপমেন্টসের রিলেটেড আলাদা ইস্যু আছে, ট্রেনিং রিলেটেড মানে খুব এক্সপার্ট ট্রেনিং লাগে, তো তার জন্য একটা আলাদা উইং। তো সাইবার সেলকে আমরা বিভিন্ন ছোট ছোট সেলে ডিভাইড করেছি। অ্যান্ড ডিসি সাইবার ছিলেন, তার উপর একটা জয়েন্ট সিপি সাইবারের পোস্ট ক্রিয়েট করা হয়েছে। যেরকম ওয়েস্ট বেঙ্গলে এডিজি সাইবার আছেন, আমাদের এখানে জয়েন্ট সিপি সাইবার খুব শীঘ্রই ওটা পোস্ট স্যাংশন হয়ে যাবে। তো আমরা আশা করছি অ্যান্ড চেষ্টা করছি যেখানে আমরা সুযোগ পাই সাইবার ক্রাইমের আগেনস্ট অ্যাওয়ারনেস আমরা বাড়াচ্ছি। হোপফুলি এই বছর আমরা দেখতে পারবো দ্যাট ট্রেন্ড যেটা আছে ওটা হয়তো কমবে। ডিটেলস জানিয়ে দেবো আমাদের কি কি করা হয়েছিল, কি কি ইনফরমেশন ছিল এন্ড কি কি আমরা করেছি, সেটা মাননীয় হাইকোর্টে একটা রিপোর্ট চেয়েছে, ওই রিপোর্টে সব ডিটেলস থাকবে। একটা বিষয় আর এই মুহূর্তে যে খবর দেব, জেতার পরেই বিজেপির পাল্টি। দিল্লিতে মহিলা সমৃদ্ধি যোজনার ঘোষণা মুখ্যমন্ত্রীর। নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে শর্ত সাপেক্ষে প্রকল্পের ঘোষণা। ভোটের আগে সব মহিলাকে মাসে 2500 টাকায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির তরফে। যদিও ভোটে জিতে বয়স এবং বাৎসরিক আয়ের শর্ত চাপালো এবার দিল্লির বিজেপি সরকার, তারা এবার পাল্টি খেয়েছে। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে এই মুহূর্তে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ভোটের আগে এক রকমের প্রতিশ্রুতি, ভোটে জেতার পর হঠাৎ করে পাল্টি। দেখো, বিজেপির এই ধরনের যে নিজেদের অবস্থান থেকে সরে যাওয়া, সেটা এর আগেও আমরা দেখেছি, আবার আমরা দেখছি। নির্বাচনী প্রতিশ্রুতি বিজেপির যা ছিল ভোটের আগে, সেটা খুলে দেখলেই বোঝা যাচ্ছে যে সেখানে স্পষ্ট আশ্বাস ছিল যে মহিলাদের জন্য মাসে 2500 টাকা করে দেওয়া হবে। কোন পরিপ্রেক্ষিতে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? যখন অরবিন্দ কেজরিওয়াল বা অতিশী সিংহ তখন মুখ্যমন্ত্রী, তারা প্রকল্প ঘোষণা করেছিলেন যে 1000 টাকা করে প্রতি মাসে মহিলারা পাবেন, এবং ভোটে জিতে এলে ভোটের পরে সেটা বাড়িয়ে 2100 টাকা করা হবে। এই 2100 টাকা ঘোষণার পরেই তড়িঘড়ি বিজেপি প্রতিশ্রুতি দেয় যে তারা ক্ষমতায় এলে মাসে 2500 টাকা করে দেয়া হবে। এবারে মহিলা সমৃদ্ধি যোজনা যে ঘোষণা রেখা গুপ্ত আজকে 8 মার্চ করেছেন, তাতে কি বলা হচ্ছে, যেসব পরিবারের বাৎসরিক আয় 3 লক্ষ টাকার কম, অর্থাৎ মাসিক আয় মাত্র 25,000 টাকারও কম, তারাই কেবলমাত্র এর সুবিধা পাবেন। অর্থাৎ এইভাবে দিল্লির বেশিরভাগ পরিবারকেই বাদ দিয়ে দেওয়া হলো। আরও কি বললেন, যাদের বয়স 21 বছরের কম তারা এই ভাতা পাবেন না, যাদের বয়স 60 বছরের বেশি তারা এই ভাতা পাবেন না।
কেবলমাত্র 21 বছর থেকে 60 বছর বয়সী মহিলারা যাদের পারিবারিক আয় 3 লক্ষ টাকার কম বাৎসরিক তারাই এই এই ভাতা পাবেন, অর্থাৎ মহিলা সমৃদ্ধি যোজনায় 2500 টাকা পাবেন। এই প্রসঙ্গেই আমরা মনে করতে চাই বা একবার ফিরে দেখতে চাই পশ্চিমবঙ্গের প্রকল্পটি। পশ্চিমবঙ্গের প্রকল্প যখন প্রথম ঘোষণা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে 500 টাকা সাধারণ মহিলারা এবং 1000 টাকা SC ST মহিলারা, পরবর্তীকালে সেটাকে যখন বাড়ানো হয় সাধারণ মহিলারা 1000 টাকা এবং SC ST মহিলারা 1200 টাকা। এখানে কিন্তু কোনো আয়ের শর্ত চাপানো হয়নি, কেবলমাত্র সরকারি চাকরি করেন এই রকম সামান্য কিছু অংশকে বাদ রেখে, কেননা সরকারি যারা চাকুরে তাদেরকে আবার দ্বিতীয়ভাবে সরকারে খরচা করা যায় না, সেই জন্যই তাদেরকে মাত্র বাদ রেখে বাকি সমস্ত মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু আছে। সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার যেখানে প্রত্যেকটি পরিবার পায়, এবং কেবল তাই নয়, একটি পরিবারে যদি 3 জন মহিলা থাকেন তাহলে 3 জনই পাবেন। সাধারণ বর্ণের হলে মাসে 3000 টাকা 3 জন মিলিয়ে, আর SC ST ইত্যাদি হলে 1200 টাকা করে 3600 টাকা পাবেন। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের মডেল। আর তার পাশে দিল্লির মডেল দেখতে পাচ্ছি আয়ের নাম করে, দিল্লির মডেল দেখতে পাচ্ছি বয়সের নাম করে তারা মহিলাদের বাদ দিচ্ছে। একই জিনিস আমরা মহারাষ্ট্রেও দেখেছি। মহারাষ্ট্রে ক্ষমতায় বসার পরেই দেবেন্দ্র ফডনবিস কড়া নির্দেশ পাঠিয়েছিলেন, সেখানে এই ধরনের মহিলাদের ভাতা দেওয়ার যে প্রকল্প তাতে আয়ের ভিত্তিতে শক্তভাবে স্ক্রুটিনি করতে হবে এবং যারা নির্দিষ্ট আয়ের বেশি, যাদের পারিবারিক রোজগার, তাদেরকে বাদ দিতে হবে। এইভাবে মহারাষ্ট্রে প্রায় 15-20 লক্ষ মহিলা যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে, আরও বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। সুতরাং এটাই হচ্ছে বিজেপির মডেল। তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু তারপরে প্রতিশ্রুতি পালন করে না, অথচ মানুষকে ধোঁকা দেবার মতো করে একটা কিছু উদ্বোধনও করে। সেই জিনিসটাই আমরা দেখতে পেলাম রেখা গুপ্তার আজকের ঘোষণায়। রেখা গুপ্তা জানিয়েছেন যে অবিলম্বে ফর্ম ফিল আপ করে মহিলাদের নথিভুক্তিকরণ শুরু হবে। রেখা গুপ্তা অবশ্য পিঙ্ক টয়লেটের ঘোষণাও করেছেন। পিঙ্ক টয়লেট হচ্ছে কেবলমাত্র নারী এবং শিশুদের জন্য টয়লেট, যে টয়লেট আগে থেকেই দিল্লিতে ছিল তার সংখ্যা আরও বাড়ানো হবে, আরও নতুন পিঙ্ক টয়লেট গড়া হবে, এরকম ঘোষণা করেছেন দিল্লির সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। হ্যাঁ, একেবারে, অর্থাৎ যে প্রতিশ্রুতি বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি কোথাও গিয়ে ভঙ্গ করলেন তার। আপাতত ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। মণিপুরে ফের উত্তেজনা তুঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ অমান্য কুকি জো গোষ্ঠীর। 8ই মার্চ থেকেই মণিপুরের সব রাস্তা চলাচলের জন্য নিরাপদ করার নির্দেশ দিয়েছিলেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী সেই নির্দেশ মানবে না বলে জানায় কুকি জো গোষ্ঠীর সশস্ত্র সংগঠন কমিটি অন ট্রাইবাল ইউনিট। শনিবার মণিপুরের পাহাড়ি এলাকা দিয়ে পদযাত্রার ডাক দেয় মেইতেই প্রধান ফেডারেশন অফ সিভিল সোসাইটির সংগঠন। পদযাত্রা হতে দেব না বলে স্পষ্ট জানায় কুকি জো সম্প্রদায়গুলির সংগঠন কমিটি অন ট্রাইবাল ইউনিটি। বাধা দিলেও পদযাত্রা হবে বলেই জানায় ফেডারেশন অফ সিভিল সোসাইটি সংগঠনের সদস্যরা। We want to inform and दरखास्त करना चाहती हूँ किसको? होम मिनिस्टर को, अमित शाह को, क्यों वो लोग होम मिनिस्टर की रिपोर्ट की अगेंस्ट में काम कर रही हो, हमको क्यों रुकाना चाहती हो? जो कुछ भी हो हम तो जाने के लिए अभी तैयार में हूँ, अभी जा रही हूँ। 8ই মার্চ থেকেই মণিপুরের সব রাস্তা চলাচলের জন্য নিরাপদ করার নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কুকি জো সংগঠনগুলি জানায় সেই নির্দেশ তারা মানবে না। এদিকে রাজধানী ইম্ফল সহ মণিপুরের সর্বত্র নিরাপত্তা বাহিনীর বাড়তি তৎপরতা দেখা যাচ্ছে। পদযাত্রা কর্মসূচি বাতিল হবে না বলে জানিয়েছে মেইতেই সংগঠনগুলি। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে কিছু অস্ত্র বিস্ফোরক উদ্ধার হয়েছে। মণিপুরের পাহাড়ি উপত্যকায় যৌথভাবে অভিযান চালায় মণিপুর পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি। সেই অভিযানে 114টি আগ্নেয়াস্ত্র, আইইডি, গ্রেনেড, বিস্ফোরক পদার্থ উদ্ধার হয়েছে। কলকাতা টিভি।
2.5 লক্ষের চেয়ে 250-র স্বার্থ বড় নয়। রেল প্রকল্পের ভাবাদিহি অংশের কাজ আগামী 3 মাসের মধ্যে শেষ করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। এদিকে নিজেদের দাবিতে অনড় ভাবাদিহির আন্দোলনকারীরা। দীর্ঘ 8 বছর ভাবাদিহি বাঁচাও জমি আন্দোলনে থমকে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প। চারিদিকে সবুজে ভরা সুবিশাল দিঘি, টলটল করছে দিঘির জল। কংক্রিটের জগতে যেন দুচোখের আরাম। আর এই দিঘি ঘিরেই জমি জটে থমকে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প। পরিবেশ প্রেমী গ্রামবাসীদের দাবি দিঘি বাঁচিয়ে হোক রেল প্রকল্প। মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ 2.5 লক্ষের চেয়ে 250-র স্বার্থ বড় নয়। দেখুন, আমরা তো চাইছি আর দীর্ঘ 10 সাল থেকে মামলা করে আজকে আমরা 14 সাল আজকে 25 সাল হয়ে পর্যন্ত এখন পর্যন্ত রেলে কোনো ছাড়া পাইনি বা রাজ্যের বা রেলে ছাড়া পাইনি। আমরা চাই দুটোর সাথে পরিবেশ বাঁচিয়ে, রেল বাঁচিয়ে, পরিবেশকে বাঁচিয়ে, জলাশয়কে বাঁচিয়ে রেল লাইন হোক। এটা আমরা দীর্ঘদিন দাবি করে আসছি। এখন একই জায়গায় আমরা আছি। দীর্ঘ 8 বছর ভাবাদিঘি বাঁচাও জমি আন্দোলনে থমকে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের গোঘাট ও কামারপুকুরের মধ্যবর্তী ভাবাদিঘি জটে থমকে রেলের কাজ। ভাবাদিঘির আন্দোলনকারীরা কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানালো। এখনও তারা নিজেদের দাবিতে অনড়। দিঘি বাঁচিয়ে রেলপথ হোক, দাবি একটাই। আমাদের যেমন দলের লোক ছিল সেইভাবে আরও লোকজন জড়ো করে বড় করে আমরা আন্দোলনটা আবার করার চেষ্টা করব। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের ভাবাদিঘি অংশের কাজ আগামী 3 মাসের মধ্যে শেষ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। যেখানে ক্ষতিপূরণ মিলেছে সেই অংশের কাজ 6 সপ্তাহের মধ্যে শুরু করতে হবে, জানালো হাইকোর্ট। ভাবাদিঘি অংশটি বাদ দিয়ে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ অনেকটাই এগিয়েছে। গোঘাট রেল স্টেশন থেকে ভাবাদিঘির পূর্বপার পর্যন্ত রেলের স্লিপার ও পাত পড়েছে। ভাবাদিঘির পশ্চিম প্রান্ত হতে কামারপুকুর স্টেশন পর্যন্ত স্লিপার বিছিয়ে রেললাইন সম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। এই প্রকল্প চালু হলে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়ার সঙ্গে হাওড়ার যোগাযোগ স্থাপনের সময় আরও কম লাগবে। কারণ এই জায়গার জন্য কিন্তু উন্নয়ন থমকে গেছে, কামারপুকুর, জয়রামবাটি, এমনকি বিষ্ণুপুর পর্যন্ত। এবং মানুষজন বা আমরা যারা কামারপুকুরে বাস করি তারা রেল চাইছি, মানে খুব তাড়াতাড়ি রেল চাই আমাদের। কারণ উন্নয়নটা থমকে গেছে, দেখতে পাচ্ছেন তো চারদিকে প্রত্যন্ত গ্রাম। এবং রেলটা শুরু হলে, তারকেশ্বর বিষ্ণুপুর শুরু হলে শুধুমাত্র আমাদের ব্যাপার নয়, গোটা এলাকার কিন্তু সমৃদ্ধি বাড়বে, উন্নয়ন বাড়বে। কামারপুকুর রেল স্টেশন থেকে জয়রামবাটি রেল স্টেশন মধ্যবর্তী অমরপুর এলাকায় দ্রুত গতিতে মাটি ফেলার কাজ চলছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে নতুন করে আশার আলো দেখছে দক্ষিণবঙ্গের মানুষ। হিন্দু ধর্মের এই যে তীর্থস্থানগুলোকে রেল মানচিত্র উনি মুড়ে দিয়েছিলেন, তাই হাইকোর্টকে আমি কিভাবে যে ভাষা খুঁজে পাচ্ছি না যে আমাদের আরামবাগের মানুষ হয়ে আমরা কী যে ভাবে যে এই যে রেলটা এতদিন বন্ধ আছে, যে রেলটা যে আবার হবে, সত্যি এর জন্য হাইকোর্টকে আমরা আরামবাগীবাসীর পক্ষ থেকে আমরা দুহাত তুলে ধন্যবাদ জানাবো। রেল কর্তৃপক্ষকে সর্বতোভাবে সহযোগিতা করতে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা মেটাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে কোর্ট, জানিয়ে তৃণমূলকে মিথ্যে শুরু করেছে বিজেপি। যে রাজ্য সরকার হাইকোর্টের কাছে ধাক্কা খেলেন জমি অধিগ্রহণের জন্য, আজ পর্যন্ত রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে রেল দপ্তরকে দিতে পারল না। হাইকোর্টের নির্দেশে আজকে রাজ্য সরকারকে আজকে সেই জমি অধিগ্রহণ করতে হবে। বর্তমানে জোর কদমে রেল লাইন ও স্টেশনে কাজ চলছে। আদালতের নির্দেশের পর পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে তাকিয়ে সকলে। গোঘাট থেকে দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। ভারত বাংলাদেশ সীমান্তে জওয়ানের গুলিতে নিহত এক। জলপাইগুড়ির বালাসন খালপাড়া এলাকার কাঁটাতারের বেড়া কাঁটা নিয়েই উত্তেজনা। সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার সময় বিএসএফ জওয়ান বাধা দিলে তাদের উপর দুষ্কৃতীরা চড়াও হয় বলেই অভিযোগ ওঠে। প্রথমে পাথর ছুঁড়ে এবং পরে ধারালো অস্ত্র নিয়ে জওয়ানের ওপর চড়াও হয়। বেশ কয়েকজন দুষ্কৃতীদের আঘাতে বেশ কয়েকজন সীমান্তরক্ষী আহত হন। এরপর আত্মরক্ষার তাগিদে বিএসএফ জওয়ানদের তরফে গুলি চালায়। বিএসএফের গুলিতে মৃত্যু হয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। দুষ্কৃতীরা বাংলাদেশের পাচারকারী বলেই অনুমান সীমান্তরক্ষীদের। স্বাস্থ্যকর্তার সই ও স্ট্যাম্প জাল করে হাসপাতালে ভুয়ো নিয়োগের চিঠি। পুরুলিয়ার দেবেন মাহাতো সরকারি মেডিকেল হাসপাতালে এই নিয়েই শোরগোল। তদন্তে পুরুলিয়া সদর থানার পুলিশ।
রাতের বেলায় রাত্রিরের সাথী নিয়োগের চিঠিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের জাল সই, অথচ তিনি ভর্তি হাসপাতালে। একটা তারিখই ঘুরিয়ে দিল সব হিসেব। সুবিচার চেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস। এই ভুয়ো চিঠির পিছনে কাদের হাত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। চারদিকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।